যে ইস্যুগুলোর কথা আপনি বললেন এবং তার জন্য যে আন্দোলন সংগঠিত হয়েছে সে কথাও আপনি বললেন, এই দুটোরই নেতৃত্বে বামপন্থীরা ছিল। আন্দোলন করেছে মানুষ, সাধারণ মানুষ, আন্দোলন করেছে চাকরিহারা শিক্ষকরা, কিন্তু তাদের সঙ্গে নীতিগতভাবে যুক্ত থাকা, তাদের লড়াইকে সংহতি জানানো এবং সেই লড়াইয়ের অংশ হিসেবে রাস্তায় লড়াইতে যুক্ত হওয়া, এই সবকটা কাজ ডিওয়াইএফআই করেছে, বামপন্থীরা করেছে। আরজি করের ঘটনার সামনে রেখে এই যে হাজার হাজার মানুষ রাস্তায় নামলো, সেই নামার পেছনে একটা বড় সংগঠকের কাজ বামপন্থীরা করেছে। সবাই যে রাস্তায় নেমেছে তারা যে সবাই বামপন্থী তা নয়, কিন্তু এই নামার প্রক্রিয়াটাকে সুনিশ্চিত করতে যে সংগঠকের কাজ করতে লাগে, সেই সংগঠকের কাজ করবার ক্ষেত্রে বামপন্থীদের একটা বড় ভূমিকা ছিল। আমার এই প্রশ্ন করার মূল উদ্দেশ্য হচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচন, সেখানে দাঁড়িয়ে মানুষের একটা ব্যাপক প্রত্যাশা রয়েছে বামপন্থীদের দিকে, এবং এই মুহূর্তে বামপন্থীদের ছাত্র যুবকদের মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের যে একটা বড় অংশ বাম রাজনীতিতে যুক্ত হচ্ছে এবং মানুষ তাদের দিকে আকৃষ্ট হচ্ছে, একটাই উদ্দেশ্য হচ্ছে সরকার দিক থেকে অন্তত বামপন্থীরা কোনো দুর্নীতি এদেরকে স্পর্শ করতে পারে না, দুর্নীতি থেকে অনেক দূরে থাকে বামপন্থীরা, বামপন্থীদের পছন্দ করছে। কিন্তু ভোট দেওয়ার সময় বামপন্থীদের খাতায় এসে শূন্য থেকে যাচ্ছে। আপনারা 26 সালের নির্বাচনকে কেন্দ্র করে এই দিকটা থেকে উঠবার জন্য কি পরিকল্পনা আপনাদের? এই যে ধরুন, বামপন্থীরা এখন শূন্য পশ্চিমবাংলায় বিধানসভায়, কিন্তু তাও কত নতুন ছেলে মেয়ে বামপন্থীদের সঙ্গে যুক্ত হচ্ছে, কত নতুন ছেলে মেয়ে এসএফআই ডিওয়াইএফআই এর সদস্য হচ্ছে। তাহলে কেন হচ্ছে তারা? আমরা তো সরকারে নেই, আমরা তো এমএলএ নই, আমাদের তো কাউন্সিলর নেই, আমরা তো কোনো সুযোগ সুবিধা বাড়তি পাইয়ে দিতে পারছি না, কিন্তু যুক্ত হচ্ছে কারণ আমাদের আদর্শ, যুক্ত হচ্ছে কারণ আমাদের লড়াইয়ের অঙ্গীকার, যুক্ত হচ্ছে কারণ বামপন্থীরা ঠিককে ঠিক, ভুলকে ভুল বলতে পারে। বামপন্থীরা আজকে পশ্চিমবাংলায় একমাত্র শক্তি যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, যারা ভারতবর্ষের সংবিধানে লেখা ধর্ম নিরপেক্ষতার পক্ষে দাঁড়িয়েছে। তাহলে যারা ধর্ম নিরপেক্ষতাকে পছন্দ করে, যারা গণতন্ত্রকে পছন্দ করে, তারা আজকে বামপন্থার প্রতি নতুন করে আকৃষ্ট হচ্ছে এবং এর সংখ্যা রোজ বাড়বে। বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েরা, তাদের কাছে বামপন্থা একটা ভায়াবল অল্টারনেটিভ হিসেবে পশ্চিমবাংলায় উঠে আসছে এবং তার নেতৃত্বে রয়েছে বামপন্থী দুটো সংগঠন, একটা ছাত্রদের নিয়ে কাজ করে, একটা যুবদের নিয়ে কাজ করে, এসএফআই এবং ডিওয়াইএফআই। যে নির্বাচনের কথা বললেন, আমাদের এই সম্মেলন চলছে, আমরা সম্মেলনেও আলোচনা করেছি যে নির্বাচনে ফল ভালো করতে গেলে আমাদের কি করা উচিত। আমাদের কম বয়সী ছেলে মেয়েদের কাছে পৌঁছে যেতে হবে, তাদের পাড়ায়, তাদের মহল্লায়, তাদের বুথে পৌঁছে যেতে হবে। সুতরাং আমাদের জেলায় যত বুথ আছে, নির্বাচনী বুথ, প্রত্যেকটি বুথে অন্তত 10 জন করে যুব কর্মী নতুন করে যুক্ত করার শপথ নিয়ে, পরিকল্পনা নিয়ে আমরা এই সম্মেলনে মিলিত হয়েছি এবং 2026 সালে যখন আমরা সেই লড়াইতে যুক্ত হব, তখন সেই লড়াইতে অবশ্যই এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনার ফল আমরা পাবো। আপনারা কিভাবে বেরোতে চাইছেন? আমাদের কথা খুব পরিষ্কার, ধর্মের ভিত্তিতে বিভাজনের বিরুদ্ধে আমরা। ধর্ম নয়, কর্মই হোক তোমার পরিচয়। পশ্চিমবাংলার সাধারণ যুবক যুবতীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবাংলার কর্মহীনতা। হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে প্রত্যেক দিন পশ্চিমবাংলার গণ্ডি পেরিয়ে অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে তাদের কাজের জন্য। যারা শিক্ষিত, উচ্চশিক্ষিত, তারা আইটি সেক্টরে, অন্য কোনো সেক্টরে, অন্য রাজ্যে চাকরি খুঁজছেন। আবার যারা গ্রামীণ যুবক, গ্রামীণ অর্থনীতির অবস্থা এত খারাপ, আমাদের জেলা সহ এই রাজ্যে কত গ্রামীণ যুব রোজ পরিযায়ী শ্রমিক হয়ে অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে। সুতরাং এইটা হচ্ছে যুব সমাজের কাছে আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে আমাদের মোকাবিলা করতে হবে এবং আমরা এই বার্তা সাধারণ যুবক যুবতীদের দিতে চাই
যে তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কর্মসংস্থান সুনিশ্চিত করতে তোমাদেরই লড়াই করতে হবে, সেই লড়াইতে আমরা তোমাদের সঙ্গে রয়েছি। আর তোমাদের মধ্যে যারা বিভাজন করতে চায়, তোমাদের মধ্যে যারা রাম আর রহিমকে আলাদা করে দিতে চায়, রামের বেকারত্বের দায় যারা রহিমকে দিতে চায় আর রহিমের বেকারত্বের দায় যারা রামকে দিতে চায়, তাদেরকে চিহ্নিত করো, তাদেরকে আইসোলেট করো। কারণ তারা তাদের নিজেদের অপদার্থতা ঢাকবার জন্য সাম্প্রদায়িকতাকে ব্যবহার করছে। দেশের সরকার যদি উত্তর না দিতে পারে যে কেন রেলে এখনো 1 লক্ষর বেশি শূন্যপদ রয়েছে, কেন উত্তর যদি না দিতে পারে যে কেন দেশে তার মোদী সাহেবের সরকারের সময় বেকারত্বের হার সবচেয়ে বেশি, সেই উত্তর না দিয়ে যদি দেশের যুবক যুবতীদের মধ্যে ধর্মের বিভাজন করে বলে তোমাদের বেকারত্বের কারণ মুসলমানরা, আর মুসলমান মানুষকে বলে তোমাদের বেকারত্বের কারণ হিন্দুরা, এটা কোনো কাজের কথা নয়। আর এই পশ্চিমবাংলাও ঠিক একই জিনিস হচ্ছে। বিজেপি যা কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই করছে। সরকারি টাকায় জগন্নাথ মন্দির করবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দরকার ছিল? আমরা প্রশ্ন করেছিলাম কোর্টে গিয়ে যে সরকারি টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় কি মন্দির করতে পারেন? হাইকোর্টে তাদের উকিল এসে উত্তর দেয় যে ওটা মন্দির নয়, ওটা বিনোদন কেন্দ্র। তাহলে এরকম একটা বিনোদন কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলো, যে বিনোদন কেন্দ্রের উদ্বোধনে যোগ্য করতে হয়, যে বিনোদন কেন্দ্রের উদ্বোধনে একজন পুরোহিত মশাইকে আসতে হয়, যে বিনোদন কেন্দ্রের উদ্বোধনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে দীঘার হোটেলগুলোকে নোটিশ দিয়ে বলতে হয় যে এই 2 দিন 3 দিন দীঘায় মাছ মাংস বেশি খাবার সার্ভ করবে না। সরকারি টাকায় মন্দির। নিউ টাউনের উন্নয়নের জন্য যে সংস্থা, যে টাকা রাখা ছিল বামফ্রন্টের আমলে, হিডকো কর্তৃপক্ষ, সেই হিডকোর গচ্ছিত অর্থ, যে টাকা খরচা করবার হিডকোর জমি বা হিডকোর পরিধির বাইরে কোনো এখতিয়ার কোনো সরকারের নেই, সেইখান থেকে, সেই তহবিল থেকে টাকা নিয়ে দীঘাতে মন্দির কেন করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? একদিকে তিনি ঈদের নামাজে যাবেন, রাজনৈতিক কথা বলবেন, আর অন্যদিকে আরএসএস এর উঙ্গলি হেলনে দীঘাতে মন্দির করবেন। এই দ্বিচারিতা পশ্চিমবাংলার মানুষ ধরে ফেলেছে, আর আমরা এই দ্বিচারিতা নিয়ে পশ্চিমবাংলার মানুষের কাছে যাব। কতদিন আপনি এই বিভাজন করবেন? মন্দির করতে আপনি 200 কোটি টাকা খরচা করতে পারেন, একটা কারখানা করতে 1 কোটি টাকা খরচা করুন। 1 কোটি টাকার কারখানায় অন্তত 100 লোকের কর্মসংস্থান সুনিশ্চিত হয়, করে দেখান। কেন করছেন না? মমতা বন্দ্যোপাধ্যায়কে এইসবের উত্তর দিতে হবে। দুর্নীতির তো উত্তর দিতেই হবে। বিজেপি যতই বাঁচাক, অমিত শাহ যতই বাঁচাক, নরেন্দ্র মোদী যতই বাঁচাক, দুর্নীতি যা করেছে তার উত্তর দিতে হবে। পাপ বাপকেও ছাড়ে না। কিন্তু তার সঙ্গে এই যে সাম্প্রদায়িক বিভাজন, বিজেপির সময় বিজেপি শাসিত রাজ্যে আরএসএস এর শাখা যে পরিমাণ বেড়েছে, তার থেকে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 12 বছরে আরএসএস এর শাখা তার থেকে বেশি বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দেবেন না? মমতা বন্দ্যোপাধ্যায় যদি অসাম্প্রদায়িক হন, তার দল যদি সত্যি সত্যি ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করে, তাহলে আরএসএস এর মতন একটা সাম্প্রদায়িক শক্তিকে তার সময় পশ্চিমবাংলায় তার শক্তি বৃদ্ধি করবার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সাহায্য করলেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে, তৃণমূলকে উত্তর দিতে হবে। 26-এর নির্বাচন অত সহজ হবে না। যেটা ভাবছে সেটা উপরটা, তার ঠিক তলায় মানুষ ক্ষোভে ফুটছে, এবং সেই ক্ষোভের আস্ফালন ঘটবেই। একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, সেটা আপনি বলেন দুর্নীতির জবাব দিতে হবে এই রাজ্য সরকারকে। সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ সৌগত রায় তিনি বলছেন রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, মেয়েরা কন্যাশ্রী পাচ্ছেন, অন্যান্য বেশ কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে এই শিক্ষা দুর্নীতি বলেন, এই স্বাস্থ্যের দুর্নীতি বলেন, এগুলো খুব একটা প্রভাব পড়বে না তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভোটের রাজনীতিতে, কি বলবেন? না, সেটা উনি মনে করছেন কারণ এই দুর্নীতির সাথে উনি নিজে যুক্ত। যে দুর্নীতি নিজে করেছেন সেই দুর্নীতিকে যদি মনে করেন যে খুব বেশি প্রভাব পড়বে, সেটা কি কেউ বলবে? যে আমি চুরি করেছি দেখে আমি বিপদে পড়বো, আমার দল বিপদে পড়বে, এটা কেউ বলবে? বলবে না। দুর্নীতির সাথে উনি নিজে যুক্ত, ওনার দল যুক্ত, এবং খুব বেশি ইম্প্যাক্ট হবে না বলার মধ্যে এই স্বীকারোক্তি রয়েছে যে তৃণমূল দুর্নীতির সাথে যুক্ত।
অনুদান প্রকল্প একটা আলাদা জিনিস, সেটা ভালো জিনিস। ভারতবর্ষে প্রচুর মানুষ গরিব, তাদের পাশে যদি কোনো সরকার দাঁড়াতে চায় তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সরকারি প্রকল্পকে যদি কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাহলে তার বিরোধিতা আমাদের করতে হবে। পশ্চিমবাংলায় 15টা বুথ ধরুন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পায়নি, সেখানে এই সামাজিক প্রকল্পগুলো কতটা পাচ্ছে সেই অঞ্চলের মানুষকে প্রশ্ন করে দেখবেন তো। আটকে দিচ্ছে যে তোমরা ভোট দাওনি, তোমাদের দেবো না। আরে ও প্রকল্প কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক সম্পত্তি নাকি? ওটা সরকারের প্রকল্প। তাহলে সরকারের প্রকল্প সবাই পাবে। তৃণমূলকে যে ভোট দিয়েছে সেও পাবে, তৃণমূলের বিরুদ্ধে যে মিছিলে হেঁটেছে সেও পাবে। কেন পাচ্ছে না? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পগুলোকে ব্যবহার করতে চাইছে শুধু তার নির্বাচনী স্বার্থে। এইখানে আমাদের তাদের সাথে বিরোধিতা, এবং এই বিরোধিতা মানুষের দরবারে আমরা নিয়ে যাব। আর মানুষও উপলব্ধি করছে যে সে কাকে ভোট দেবে সেটা তার গণতান্ত্রিক অধিকার। তার ভোটদান সেই অঞ্চলের জেতা হারা তৃণমূলের ভোট পার্সেন্ট, তার সঙ্গে যদি তার সরকারি অনুদানের সঙ্গে নিযুক্তিকরণ এইটা নির্ভর হয়ে যায়, তাহলে এটা সরকারের পক্ষে অপরাধ করা হচ্ছে। সেই অপরাধের শাস্তি তাদের পেতে হবে। আর একদম শেষ আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে 2026 সালে যে নির্বাচন, এককভাবে এই মুহূর্তে রাজ্যের বিরোধী দল, বিশেষ করে এই মুহূর্তে প্রধান বিরোধী দল খাতায় কলমে বিজেপি থাকলেও এই মুহূর্তে বামপন্থীরা বিরোধী দলের জায়গাটা নিয়েছে বঙ্গ রাজনীতিতে। সেখানে কি আপনারা জোট করে নির্বাচনে লড়তে চাইতেন? এই কথা কেন বললাম, সম্প্রতি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেছেন যদি বাম আইএসএফ কংগ্রেস জোট করে লড়ে, তাহলে বাম কংগ্রেস আইএসএফ এই জোট 32 থেকে 40টা আসন পেতে পারে। একদিকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বলছেন 215টা আসন পাবে, অন্যদিকে হুমায়ুন কবির বলছেন যদি জোট করে লড়ে বাম কংগ্রেস আইএসএফ তাহলে 32 থেকে 40টা আসন পাবে। আপনারা কি জোটে যাবেন? দেখুন, ইলেকশনের পরিকল্পনা ইলেকশনের সময় হবে, জোট যাওয়া না যাওয়া এটা পরের বিষয়। তো আমরা যেটা করতে চাইছি, আমরা সেখানে মানুষের ঐক্য, মানুষের জোট, দুর্নীতির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসার প্রচেষ্টা আমরা করেছি। আমরা বিধানসভা নির্বাচনের সময়ও করব এবং তারপরেও করব।